গুড মর্নিং। আজ আমি তোমাদের সাধারণ যন্ত্রসমূহ অধ্যায়টির তৃতীয় ক্লাস করব। দেখো, আজ আমরা আনত তল সম্বন্ধে আলোচনা করব। দেখো, আনত তল হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কোনো একটা মসৃণ পাটাতন বা ওই জাতীয় কোনো সমতলকে অনুভূমিক না রেখে ভূমির সঙ্গে কোণ করে রাখলে তাকে আনত তল বলে। দেখো, ছবিটা যদি তোমরা দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে এটা হচ্ছে আনত তলের ছবি। দেখো, এই একটা পাটাতন, এই পাটাতনটাকে ভূমির সঙ্গে একটা কোণ করে রাখা হয়েছে। এটা ভূমি মাটির সঙ্গে বা ভূমির সঙ্গে একটা কোণ করে রাখা হয়েছে। এই বিন্দুতে আমরা এই বস্তুটাকে, এই ভারী বস্তুটাকে তুলব। ঠিক আছে? তাহলে এই আনত তল দিয়ে যদি আমরা বল প্রয়োগ করে ভারী বস্তুটাকে উপরে তুলি তাহলে খুব সহজেই কিন্তু বস্তুটা আমার উপরে উঠে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? এইটা কিভাবে কার্য করছে দেখো, ছবিটা যদি আঁকি আমরা, দেখো এরকমভাবে। ঠিক আছে? এটা আনত তল, এটা একটা কোণ করে আছে, মনে করলাম থিটা কোণে আছে। আচ্ছা, বি সি সি বিন্দু থেকে এইখানে বল প্রয়োগ করে এই ভারী বস্তুটাকে, ডাব্লু ওয়েটের বস্তুটাকে আমি এ বিন্দুতে নিয়ে যাব। দেখো, ওজন এই বস্তুটা নিয়ে যেতে গেলে কার্য কত হচ্ছে? কার্য হচ্ছে বল গণিত বস্তুর সরণ। ঠিক আছে? তাহলে বল কত প্রয়োগ করেছি, বল কত আছে এখানে দেখো, পি। আর সরণ কত? সি থেকে এসি গেছি, এসি। ঠিক আছে? এটা হলো কার্য। আবার দেখো, যদি বি থেকে এতে আমি সরাসরি বি থেকে এ উচ্চতায় তুলতাম বস্তুটাকে, তাহলে কি হতো? কার্য কত হতো? কার্য হতো ডাব্লু গণিত এইচ, অর্থাৎ ভার গণিত উচ্চতা। এবার দেখো, যেহেতু একই কার্য করেছি, একই জায়গায় বস্তুটাকে নিয়ে গেছি, সুতরাং কার্য একই হবে। ডাব্লু গণিত এইচ সমান পি গণিত এসি। ঠিক আছে? তাহলে ডাব্লু বাই পি, এই পিটাকে নামাও, তাহলে এসি বাই এইচ। এসি, এইচ মানে হচ্ছে দেখো এবি। ঠিক আছে? এবি অর্থাৎ কি পেলাম? এসিটা কি? বস্তুর সরণ এসি বাই এবি। এবি হচ্ছে উচ্চতা, বা আমরা লিখতে পারি আনত তলের দৈর্ঘ্য বাই আনত তলের উচ্চতা। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কার্যনীতি। প্রয়োগ দেখো, আমরা লরিতে মাল তোলার সময় ব্যবহার করা হয়। পাহাড়ে ওঠার রাস্তা খারাপভাবে না তৈরি করে পাহাড়ের গা ঘুরিয়ে ঢালভাবে তৈরি করা হয়। মই বেয়ে উপরে ওঠার সময় ব্যবহার করা হয়। ঠিক আছে? এবার দেখো, কপি কল হচ্ছে, এটা এক ধরনের সরল যন্ত্র। আগে ছবিটা দেখে নাও। ছবিটা হচ্ছে, দেখো, এই কপি কল, এইখানে এই কপি কলটা একটা চক্র আকারে, এখানে যেখানে খাঁজ কাটা থাকে
ঠিক আছে, খাঁজের মধ্যে কি থাকবে, দড়ি ভরা থাকবে। ঠিক আছে, তাহলে কি বলবো, কপিকল বা পুলি হলো একটি শক্ত চাকা, দেখো চাকার মতো, যার পরিধি বরাবর একটি গর্তের মধ্যে, দেখো এখানে একটা গর্ত আছে, দড়ি পেঁচানো থাকছে, দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্তে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু এখানে টান দাও, অপর প্রান্তে রাখা বস্তু সহজে উপরে উঠে আসে। ঠিক আছে, এর যান্ত্রিক সুবিধা সর্বদাই কিন্তু একের সমান হবে। ঠিক আছে, প্রয়োগ কিসে ব্যবহার করি, আমরা কুয়ো থেকে জল তুলতে ব্যবহার করি, ট্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ভারী বস্তু নিয়ে যেতে ব্যবহার করি। আচ্ছা, এবার দেখো চক্র এবং অক্ষদণ্ড। চক্র, ঠিক আছে, এবং অক্ষদণ্ড। চক্র এবং অক্ষদণ্ড হচ্ছে, এটাও একটা প্রকার সরল যন্ত্র, একই অক্ষ বিশিষ্ট এবং একটি শক্ত গোলাকার অক্ষদণ্ড এবং একটি চক্র পরস্পর দৃঢ়ভাবে যুক্ত থাকে। ঠিক আছে, ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে অক্ষদণ্ড, এখানে একটা চক্র থাকছে, এটা হচ্ছে চক্র, এটার সাথে শক্তভাবে আটানো থাকে। ঠিক আছে, আর চক্রের এই গর্তের মধ্যে কি থাকছে, দড়ি, আর দড়ি আর অপর প্রান্তে থাকছে ভার। ঠিক আছে, দড়ি ধরে যদি বল প্রয়োগ করো তাহলে এই ভার সহজেই উপরে উঠে আসবে। এটা হচ্ছে চক্র এবং অক্ষদণ্ড। ঠিক আছে, এর ব্যবহারে প্রয়োগ কিসে করা হয়, এটা কুয়ো থেকে জল তুলতে ব্যবহার করা হয়। ঠিক আছে, জাহাজ বা স্টিমারে নোঙর তোলার ক্যাপস্টান যন্ত্রে চক্র বা অক্ষদণ্ডের নীতি প্রয়োগ করা হয়। আচ্ছা, কার্যনীতি দেখো, এখানেও জানতে, কার্যনীতি হচ্ছে W/P সমান হবে R/R। আর হচ্ছে, আর এই বড় হাতের আরটা হচ্ছে তোমার চক্রের ব্যাসার্ধ, আর ছোট হাতের আরটা হচ্ছে অক্ষদণ্ডের ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখবো, চক্রের ব্যাসার্ধ, নিচে লিখবো অক্ষদণ্ডের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে কার্যনীতি। দেখো সর্বদা আর গ্রেটার দ্যান আর হয় বলে এর যান্ত্রিক সুবিধা একের বেশি হয়। এর যান্ত্রিক সুবিধা একের বেশি। ঠিক আছে, থাক এই পর্যন্ত। থ্যাংক ইউ।